ওকে, চলো তাহলে এবারে ফিফথ সেমিস্টার শুরু করতে হবে নাকি? ফিফথ সেম এবারে স্টার্ট করতে হবে। ফোর্থ সেমিস্টার আশা করি তোদের সবার যে খারাপ হয়েছে সেটা নয়, আবার সবার এক্সাম যে ভালো হয়েছে সেটাও নয়। ঠিক আছে, কিছু লোকজন ভালো পরীক্ষা দিয়েছিস ফোর্থ সেমিস্টার, কিছু লোকজন খুব একটা ভালো পরীক্ষা দিতে পারিসনি, কারণ সময়টা ছিল মাত্র 2.5 মাস। 2.5 থেকে 3 মাসের মধ্যে 4খানা পেপার কমপ্লিট করাটা এতটা সোজা ছিল না। যারা প্রথম থেকে ঠিকমতো পড়াশোনা করেছে তারা ভালো মোটামুটি পরীক্ষাগুলো দিয়েছে। 75-এ 65-70 করে অ্যান্সার করেছিস। আর যারা প্রথম থেকে সিরিয়াস ছিলিস না, ঠিক আছে চলুক, পরীক্ষা যখন আসবে তার আগে 1 মাস আগে পড়বো, এই টেন্ডেন্সি নিয়ে যারা ছিলিস তাদের পরীক্ষাটা স্বাভাবিক ভালো হবে না, এটা স্বাভাবিক। আর সেকেন্ড কথা, যে সময়টা অত্যাধিক কম পেয়ে গেছিস, যার ফলে কি হয়েছে, সময় মতো ঠিক মতো করে প্রিপারেশানটা নিতে পারিসনি। যাক, যেটা হয়ে গেছে ফোর্থ সেমিস্টার সেটা আর ভাবনা চিন্তা করে লাভ নেই। এটা ইউনিভার্সিটি অফ ক্যালকাটা, জানি না কোন চিন্তা ভাবনায় 4খানা পেপার 2.5 মাসের মধ্যে পরীক্ষা নেয়। ঠিক আছে, তো যাক, এটা বোঝা উচিত ছিল তাদের, যেটা সম্ভব নয়। তো হয়ে গেছে পরীক্ষা, মোটামুটি তোরা দিয়ে ফেলেছিস, এবার ফিফথ সেমিস্টারের জন্য প্রিপারেশান নিতে হবে। এখন কথা হচ্ছে ফিফথ সেমিস্টারে কতদিন সময় পাবো সেটাও আমরা কনফার্ম নয়, ক মাস আলটিমেট দেবে, তো সুতরাং আমাদেরকে একটু সিলেবাসটা ফাস্ট এগোতে হবে। কারণ হঠাৎ করে যদি বলে 3 মাস 3.5 মাস পরে পরীক্ষা, তাহলে তো সেই আগের মতো সিচুয়েশান হয়ে যাবে, আগের সেমিস্টারের মতো। তো সুতরাং আমাদেরকে আগে থেকে একটু প্রিপেয়ার থাকতে হবে, যেহেতু আমরা কনফার্ম জানি না আর কোনো রকম একাডেমিক ক্যালেন্ডার মেনে কিছু পরীক্ষা হচ্ছে না। আগে যেমন কি হতো, একটা 6 মাসের একটা সেমিস্টার থাকলে 6 মাসের মধ্যে 5 মাস 5.5 মাস পাওয়া যেত, কিন্তু এখন 5 মাস 5.5 মাসটা নামতে নামতে লাস্ট 2.5-3 মাসে এসে পৌঁছেছে। তো সুতরাং বলতে পারছি না বাবা এই সেমিস্টারও তোদের কবে পরীক্ষা হবে, কনফার্মেশন এখন কিছু নেই। তো সুতরাং আমাদেরকে আগে থেকে রেডি থাকতে হবে। আমরা চেষ্টা করব যতটা সম্ভব সিলেবাসটা তাড়াতাড়ি শেষ করার, কভার করার। ঠিক আছে, কেননা যত তাড়াতাড়ি সিলেবাসটা শেষ হবে তত তাড়াতাড়ি তোমরা প্র্যাকটিস করতে পারবে, যে এক্সামগুলো নেব এক্সামগুলো ঠিকমতো করে দিতে পারবি। ঠিক আছে, এক্সামগুলো দিলে তবে প্রিপেয়ারটা ভালো মতো হবি। আগের সেমিস্টারে তো কোনো রকম কোনো এক্সামই নেওয়া সম্ভব হয়নি, কারণ 2.5 মাসে তোরা সিলেবাসই ঠিকমতো করে শেষ করে উঠতে পারিসনি, ঠিকমতো করে প্র্যাকটিস করতে পারিসনি। আমি পড়িয়ে দিয়ে সিলেবাস শেষ করে দিলাম, পড়তে তো তোদের হবে রে বাবা, তোদের কাছেও তো সেই সাফিসিয়েন্ট সময়টা দরকার না। তো যাক, আমরা আশা করব এবারে একটু সাফিসিয়েন্ট সময় তোরা পাবি। 4খানা এই সেমিস্টারেও 4খানা পেপার রয়েছে, এবং 4খানা যে পেপার রয়েছে পেপারগুলো সম্পর্কে একটু বলি বাবা, অল্প করে, ডিটেল সিলেবাসে বলবো না, ডিটেল সিলেবাস বলার দরকার নেই, পেপারগুলো সম্পর্কে একটু জাস্ট বলি। যে 4খানা যে পেপার রয়েছে তার মধ্যে একটা পেপার রয়েছে যথেষ্ট বড়। ঠিক আছে, যথেষ্ট বড় বড়, একটা নয় 2খানা পেপার, 3খানা পেপার, 4খানা পেপার। ঠিক আছে, সবগুলো যে পেপার রয়েছে তার মধ্যে প্রত্যেকটা পেপারই মোটামুটি দেখা যাচ্ছে কেউ ছোট নয়, যথেষ্ট বড় বড় পেপার, প্রচুর জিনিস আছে। ঠিক আছে, তার মধ্যে ধর আমি কয়েকটা পেপার সম্পর্কে একটু তোদেরকে আমি বলে দিই। তার মধ্যে ধর ফার্স্ট যেটা রয়েছে তোদের সেটা হচ্ছে এই যে CC9-এ যেটা রয়েছে সেটা হচ্ছে প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্স। দেখবি এটা বাবা প্রচুর বড় একটা পেপার, প্রচুর বড় একটা, প্রবাবিলিটি আর স্ট্যাটিস্টিক্স মিলে প্রচুর থিওরি, প্রচুর অঙ্ক এখানে রয়েছে, পড়াতে সময় লাগবে। ঠিক আছে, সুতরাং তোদের পড়াতেও যেমন সময় লাগবে পড়তেও সময় লাগবে। প্রচুর বড় সিলেবাস, দেখতেই পাচ্ছি, শুধু মানে প্রবাবিলিটি একটা পার্টেই 35টা ক্লাস দেওয়া রয়েছে, একটা পার্টেই, মানে বাকিগুলো আমি অ্যাড করে নিয়ে প্রচুর ক্লাস লাগে এগুলোতে। ঠিক আছে, কারণ এত বড় সিলেবাস, প্রবাবিলিটি আছে, স্ট্যাটিস্টিক্স আছে, তাহলে এটা একটা বিশাল বড় পেপার। কিন্তু হ্যাঁ, এটা বলতে পারি বাবা পেপারটা খুব ইন্টারেস্টিং, যদি ঠিকমতো করে বুঝতে পারিস তাহলে দেখবি খুব ভালো লাগবে। প্রচুর থিওরি আছে, প্রচুর অঙ্ক আছে, সলভ করতে হয়। ঠিক আছে, গতানুগতিক ওয়েতে পরীক্ষার কোশ্চেনগুলো আসে। ফোর্থ সেমিস্টারেও তোরা দেখেছিস যে 4খানা তোদের পেপার পরীক্ষা হয়েছে, 4খানা পেপারের ম্যাক্সিমাম কোশ্চেনই ছিল তোদের জানা, ম্যাক্সিমাম কোশ্চেন। আমার ক্লাসের বাইরে বা আমার নোটের বাইরে অঙ্ক ছিল বা থিওরি পরীক্ষাতে এসছিল এমন সংখ্যা ছিল খুব কম, খুবই কম।
ঠিক আছে, মানে ধর একটা সেকশন থেকে যদি 7টা কোশ্চেন অ্যাটেন্ড করতে দেয়, সেখান থেকে ধর 12টা কোশ্চেন আছে, 7টা অ্যাটেন্ড করতে হবে, সেখান থেকে দেখেছিস 10টা কোশ্চেনই তোর পুরো জানা ছিল, যেগুলো আমি তোদেরকে করিয়েছি বা ক্লাসে করিয়েছি বা নোটে দেওয়া ছিল, এই রকম কোশ্চেন ছিল। তো এই যে এই সেমিস্টারেও তাই, প্রত্যেকটা পেপারে দেখবি কোশ্চেন তুই যা করাবো, নোটের মধ্যে যা থাকবে, ক্লাসে যা করাবো, এর বাইরে পড়বে না, সবই দেখবি তোর জানা থাকবে। কিন্তু জানা থাকলেই তো শুধু হবে না রে বাবা, প্র্যাকটিসটা তো করতে হবে, পরীক্ষাতে তো লিখে আসতে হবে। তুই কোথাও বুঝতে না পারলে আমি তোকে বোঝাতে পারি, বাট প্র্যাকটিসটা তো তোকে নিজেকেই করতে হবে। তো প্র্যাকটিসটা নিজেকে যদি করতে হয়, তার জন্য সাফিসিয়েন্ট সময় দরকার, এবং সেই সাফিসিয়েন্ট সময়টা আশা করি তোরা পাবি। যদি পাস খুবই ভালো, কোনো তাহলে টেনশন নেই। আর যদি সাফিসিয়েন্ট সময়টা না পাওয়া যায়, তাহলে কিন্তু একটু চাপ হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা আশায় রাখি যে হ্যাঁ বাবা, সাফিসিয়েন্ট সময়টা আমরা পাবো পড়াশোনা করার মতো, ঠিক আছে। তো সুতরাং আমি চাইবো প্রথম থেকে তোরা বেশ ভালোভাবে পড়াশোনাটা কর, কারণ এই পেপারটা প্রচুর বড় একটা পেপার, ঠিক আছে। তো আমি এটা সম্পর্কে আর ডিটেল সিলেবাসে যাচ্ছি না, অনেক কিছুই আছে, এগুলো সম্পর্কে বেকার বলে লাভ নেই। সিলেবাস যখন ক্লাস হবে তখন পরপর তো হয়ে যাবে। এটা স্ট্যাটিস্টিক্স রয়েছে, ঠিক আছে, স্ট্যাটিস্টিক্সের পার্টগুলো দেখতেই পাচ্ছিস কত বড়, বা সিলেবাস তোদের কাছে তো কম বেশি আছে। সেকেন্ড, তারপরের যে পেপারটা রয়েছে সেটা হচ্ছে সিসি10। এখানে কি রয়েছে, দুটো পার্ট রয়েছে, একটা হচ্ছে রিং থিওরি রয়েছে, আর একটা হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রা। রিং থিওরি 2 আর একটা হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রা 1। রিং থিওরি আগের সেমিস্টারে তোরা যতটা পড়েছিস, তারপর থেকে রিং থিওরি 2 শুরু হচ্ছে। যতটা পড়ে এসছিস 4th সেমিস্টারে রিং থিওরি 1, তারপর থেকে আবার শুরু হচ্ছে। আর লিনিয়ার অ্যালজেব্রা 1 এটা নতুন করে শুরু হচ্ছে, ঠিক আছে। তাহলে রিং থিওরিরও আমি ডিটেল সিলেবাসে যাচ্ছি না, বেশ কিছু রয়েছে, এই পলিনোমিয়াল রিং, প্রিন্সিপাল আইডিয়াল ডোমেন, হ্যান ত্যান করে অনেক কিছু রয়েছে। তারপরে যে রেগুলার এমবেডিং রিং রয়েছে, কোয়েশ্চেন ফিল, এগুলো রয়েছে। ডিটেল সিলেবাসে আমি আর যাচ্ছি না, ওগুলো যখন ক্লাস নেব তখন আস্তে আস্তে তোরা বুঝে যাবি বা আমি বলে দেবো, ঠিক আছে। তাহলে রিং থিওরির এই পার্টটা রয়েছে। এরপরে রয়েছে, এটা একটা পার্ট রয়েছে রিং থিওরির, কত নম্বর রয়েছে, 40 নম্বর রয়েছে। রিং থিওরি কত নম্বর রয়েছে না, 40 নম্বর রয়েছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে রয়েছে লিনিয়ার অ্যালজেব্রা, কত নম্বর, 35 মার্কস। লিনিয়ার অ্যালজেব্রারও বেশ কিছুটা পার্ট রয়েছে দেখতে পাচ্ছি, ভেক্টর স্পেস থেকে আইগেন ভ্যালু, আইগেন ভেক্টর, লিনিয়ার ট্রান্সফরমেশন থেকে শুরু করে গাদাগুচ্ছের জিনিস এখানে রয়েছে, ঠিক আছে। তাহলে এগুলো সবই পিওরের পেপার, এগুলো সবই পিওরের পেপার। তাহলে আর একটা পার্ট কি রয়েছে তোদের, লিনিয়ার অ্যালজেব্রা রয়েছে। এটাও খুব একটা যে ছোট সেটা নয়, ঠিক আছে, এগুলো অনেক জিনিস পড়তে হবে, থিওরি প্লাস প্রবলেম। তাহলে এটা একটা পেপার গেল। নেক্সট যেটা, সেটা হচ্ছে অ্যানালিসিসের পেপার, যেটা থাকবেই বাবা এই সেমিস্টারে। 4th সেমিস্টারে তোরা দেখেছিস, তোদের কম বেশি অনেকেই অ্যানালিসিস পরীক্ষা ভালো দিয়েছিস, ঠিক আছে, কারণ অনেকেই অ্যানালিসিস পরীক্ষা বা মেকানিক্স পেপারটা ভালো দিয়েছিস, এফএসবি পেপার কয়েকজন ভালো দিয়েছিস, অনেকে ভালো দিতে পারিসনি, বা লাস্টের গ্রুপের পেপারটাও অনেকে ভালো পরীক্ষা দিয়েছিস। যাক, এবারে হচ্ছে আমাদের বিখ্যাত অ্যানালিসিস পেপারটা। তাহলে অ্যানালিসিস যতটা তোরা পড়ে এসছিস আগের সেমিস্টারে লিমিট, কন্টিনিউটি, ডিফারেন্সিবিলিটি পড়েছিস, ব্যাস এরপর থেকে আবার অ্যানালিসিস শুরু হলো, রিমান ইন্টিগ্রেশন। তাহলে এখানে এই যে পেপারটা, এই পেপারটাও কিন্তু যথেষ্ট বড় একটা পেপার, ঠিক আছে। এখানে ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে রিমান ইন্টিগ্রেশন, ঠিক আছে, ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে এখানে রিমান ইন্টিগ্রেশন। এই পেপারটাতে দেখ, এই রিমান ইন্টিগ্রেশন দেখতেই পাচ্ছিস এত কিছু সিলেবাসের মধ্যে লেখা আছে, তাহলে বুঝতেই পারছিস কত বড় একটা চ্যাপ্টারেই ক্লাস দিয়েছে দেখ 32খানা। একটা চ্যাপ্টার অ্যানালিসিসের একটা চ্যাপ্টারে এখানে লেখা রয়েছে ক্লাস লাগবে কতগুলো, 32খানা ক্লাস লাগে। তাহলে এই যে পেপারটা দেখতে পাচ্ছিস, তার ফার্স্ট যে চ্যাপ্টার রিমান ইন্টিগ্রেশন, বিশাল বড় চ্যাপ্টার, তবে হ্যাঁ খুব ইন্টারেস্টিং। যা কিছু আগের সেমিস্টারে শিখেছিস তারই অ্যাপ্লিকেশান এখানে দেখবি। লিমিট, কন্টিনিউটি, ডিফারেন্সিবিলিটি, সিকোয়েন্স, এগুলোর সবই আমরা এখানে কাজে লাগাবো, ঠিক আছে। এই সেমিস্টারে অ্যানালিসিসের যে পেপারগুলো রয়েছে, মানে যে চ্যাপ্টারগুলো রয়েছে, সব দেখবি আগের জিনিসগুলোকে কাজে লাগিয়েই আমরা এই চ্যাপ্টারগুলো, থিওরিগুলো প্রুভ করব, ঠিক আছে। তাহলে এই যেটা দেখতে পাচ্ছি রিমান ইন্টিগ্রেশন, এটা হচ্ছে একটা চ্যাপ্টার রয়েছে অ্যানালিসিসের। তারপরে রয়েছে এটা হচ্ছে ইমপ্রপার ইন্টিগ্রাল, লেখা নেই, আমি জাস্ট বলে দিলাম, চ্যাপ্টারটার নাম হচ্ছে ইমপ্রপার ইন্টিগ্রাল। দেখে মনে হচ্ছে খুব অল্প একটু জিনিস, এত টাকা রয়েছে, কিন্তু না বাবা, এত টাকা নয়। ইমপ্রপার ইন্টিগ্রাল এটা অনেক বড় একটা চ্যাপ্টার। হ্যাঁ, এখানে ডিফারেন্স কি না, ডিফারেন্স হচ্ছে এইটাই, এই যে রিমান ইন্টিগ্রেশনে
কি হবে, আমাদেরকে প্রচুর থিওরি প্রুভ করতে হবে, প্লাস অঙ্কও করতে হবে। কেন না, এখানে পরীক্ষাতে থিওরিও আসবে, অঙ্কও আসবে। বাট এইটার সুবিধাটা কি, এই যে ইমপ্রপার ইন্টিগ্রাল, এটা হচ্ছে ইমপ্রপার ইন্টিগ্রাল, এখানে থিওরি আছে অনেক, কিন্তু পরীক্ষাতে আসার মতো থিওরির সংখ্যা খুব কম। ঠিক আছে, যে পরীক্ষাতে জন্য যে আমাকে খুব বেশি থিওরি প্রুভ করতে হবে তা নয়, মেনলি এখানে কি হবে, থিওরিগুলোকে কাজে লাগিয়ে, সেগুলোকে কাজে লাগিয়ে আমাদেরকে অঙ্ক করতে হয়। ঠিক আছে, মানে এটা হচ্ছে ইমপ্রপার ইন্টিগ্রাল, এটা হচ্ছে ইমপ্রপার ইন্টিগ্রাল, এটা হচ্ছে আর একটা চ্যাপ্টার ইমপ্রপার ইন্টিগ্রাল। ঠিক আছে, তো এই চ্যাপ্টারটা ইমপ্রপার ইন্টিগ্রালের সুবিধাটা হচ্ছে এটাই যে রিমানের মতো অত বেশি থিওরি প্রুভ করার প্রয়োজন হয় না। ঠিক আছে, গতানুগতিক কিছু থিওরি আছে যেটা না প্রুভ করলে নয়, সেগুলো করতে হয়, আর পরীক্ষাতে খুব বেশি থিওরি প্রুভ করতে দেয় না। মেনলি এখানে কি হয়, অঙ্ক করতে হয় থিওরি স্টেটমেন্টগুলোকে কাজে লাগিয়ে। ঠিক আছে, তাহলে এই গেল ইমপ্রপার। এই ইমপ্রপারের আর একটা পার্ট যেটা হচ্ছে বিটা গামা ফাংশন, এই যে সেকেন্ড পার্টটা দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে বিটা আর এই যে গামা ফাংশন। ঠিক আছে, কিছু কিছু বইতে এটাকে আলাদা একটা চ্যাপ্টার আকারে রাখে, কিছু কিছু বইতে ইমপ্রপারের মধ্যে ঢুকিয়ে দেয়। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আলাদা, মানে বিটা গামা হচ্ছে ইমপ্রপারেরই একটা পার্ট। হ্যাঁ, এখান থেকে কয়েকটা বিখ্যাত থিওরি রয়েছে যেগুলো আমাদের প্রুভ করতে হবে। অ্যাকচুয়ালি এর থিওরিগুলোও দেখবি সে অঙ্কেরই মতো, বিটা গামা ফাংশনের থিওরিগুলোও দেখবি সে অঙ্কের মতো করেই প্রুভ হয়। ঠিক আছে, তো এখান থেকেও কিন্তু বেশ কিছু অঙ্ক বা থিওরি আছে। তাহলে এই যে দুটো চ্যাপ্টার বললাম, এই দুটো চ্যাপ্টার হচ্ছে অ্যানালিসিসের সব থেকে বড় দুটো চ্যাপ্টার, রিমান ইন্টিগ্রেশন আর ইমপ্রপার। এর পরে যেগুলো রয়েছে এই চ্যাপ্টারগুলো কি হচ্ছে, অপেক্ষাকৃত একটু ছোট ছোট চ্যাপ্টার। ঠিক আছে, অত বড় নয়, অপেক্ষাকৃত একটু ছোট ছোট চ্যাপ্টার। এর মধ্যে কেউ যদি সিকোয়েন্স অফ ফাংশন এই চ্যাপ্টারটা একটু ঠিকমতো করে পড়ে ফেলে এবং ঠিকমতো করে যদি বুঝে যায়, তাহলে সিরিজ অফ এ ফাংশন তার কাছে কোনো চাপই হবে না, কারণ এই সিকোয়েন্স অফ ফাংশনের লজিকগুলো এখানে কাজে লাগিয়ে সিরিজ অফ ফাংশনটা সলভ হয়ে যায়। তাহলে তখন কি হয়, খুব বেশি আর চাপ হয় না যদি কেউ সিকোয়েন্স অফ ফাংশনটা ঠিক মতো করে বুঝে যায়। ওকে, তাহলে এখানে এই দুটো চ্যাপ্টার রয়েছে, সিকোয়েন্স অফ ফাংশন, সিরিজ অফ এ ফাংশন। এরপরে রয়েছে পাওয়ার সিরিজ, একই রকমভাবে সিরিজ অফ এ ফাংশন, সিকোয়েন্স অফ এ ফাংশন করার পরে পাওয়ার সিরিজটা যেটা রয়েছে আর খুব একটা চাপের মনে হয় না, হয়ে যায়। ওকে, একই রকম। আর ফুরিয়ার সিরিজ, এখান থেকে কোনো থিওরি প্রুভ করার দরকার নেই, পরীক্ষাতে আসে না। এই যে ফুরিয়ার সিরিজ দেখতে পাচ্ছিস, কোনো থিওরি এখান থেকে প্রুভ করার দরকার হবে না, কেননা এখান থেকে পরীক্ষাতে আসে না। এখান থেকে কি আসে, শুধু অঙ্কগুলোই পরীক্ষাতে আসে। ঠিক আছে, যে প্রবলেমগুলো আছে ভেরিয়াস টাইপের অঙ্ক সেইগুলো। এবং সুবিধা কি, এই ফুরিয়ার সিরিজ থেকে যদি 4-5টা অঙ্ক করে দেওয়া যায়, মানে তোদেরকে যদি শিখিয়ে দিই আমি 4-5টা টাইপের অঙ্ক, তার মানে ওই চ্যাপ্টার থেকে যে কোনো অঙ্ক দিক না কেন পারবি, যে কোনো অঙ্ক দিক না কেন পারবি। এটা হচ্ছে এই চ্যাপ্টারটার একটা সুবিধা। হ্যাঁ, অঙ্কগুলো একটু বড় বড় হয়, এছাড়া আর কিছু না, অঙ্কগুলো একটু বড় হয়, সব একই প্যাটার্নের অঙ্ক হয়। হ্যাঁ, ইন্টিগ্রেশন করা ছাড়া আর কিছু কাজ নেই তেমন। ঠিক আছে, অল্প, মানে থিওরি তেমন প্রুভ করার প্রয়োজন হয় না, মানে তেমন নয়, প্রুভই করার প্রয়োজন হয় না বলা যায়, কারণ থিওরি পরীক্ষাতে আসে না। মেনলি এটা থেকে অঙ্কগুলোই আসে। ঠিক আছে, ও প্রত্যেক বছর আসে, যেমন কালী পূজা, দুর্গা পূজা, ঈদ প্রত্যেক বছর আসে, তেমন এখান থেকে ফুরিয়ার সিরিজ থেকে একটা কোশ্চেনও প্রত্যেক বছরই আসে, ও আসবেই। ঠিক আছে, কোনো মিস নেই। ঠিক আছে, দেখ এই যে চ্যাপ্টারগুলো দেখতে পাচ্ছিস, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কোশ্চেন আসবে। এই ফুরিয়ার সিরিজ, পাওয়ার সিরিজ, সিকোয়েন্স অফ ফাংশন, সিরিজ অফ এ ফাংশন, ঠিক আছে, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কোশ্চেন আসবে, একটা করে আসবে। আর বেশি কোশ্চেন আসে কোথা থেকে, রিমান আর ইমপ্রপার থেকে, ওগুলো বড় বড় চ্যাপ্টার তো, এগুলো থেকে মিনিমাম একটা করে কোশ্চেন আসে। ঠিক আছে, আর ফুরিয়ার থেকে একটার বেশি দেয় না ইন জেনারেল, পাওয়ার সিরিজ বা সিকোয়েন্স অফ ফাংশন থেকে অনেক সময় একটার বেশি কোশ্চেন দেয়। ঠিক আছে, তো যাক, এই হচ্ছে অ্যানালিসিসের পেপারটা। বই সম্পর্কে বলার কিছু নেই, মাপার বইটা সবার কাছে আছে। ঠিক আছে, এরপরেও যদি এক্সট্রা কোনো বইয়ের প্রয়োজন হয় আমি বাবা তোদের বলে দেবো, হোয়াটসঅ্যাপ গ্রুপে বলে দেবো, যদি মনে হয় কিনে নিবি। বা অ্যাপের মধ্যে তো আমার টোটাল নোট তো থাকছেই, কোনো সমস্যা নেই, লেকচার নোট, রেকর্ডেড ক্লাস, লাইভ ক্লাস সবই হবে। তারপরে হচ্ছে তোর নোট তো দেওয়াই আছে, এক্সট্রা মাপার বই তো আছে, এক্সট্রা যদি কোনো বই লাগে আমাকে বলবি, আমি আরও 2-4টে ভালো অথরের বইয়ের কথা বলে দেবো, পারলে কিনে নিবি, বা লাইব্রেরি আছে, লাইব্রেরি থেকে নিয়ে নিবি। ঠিক আছে, তাহলে এটা আমার একটা পেপার গেল, অ্যানালিসিস পেপার। এরপরে যে পেপারটা রয়েছে সেটা হচ্ছে আমাদের বিখ্যাত পেপার, সেটা হচ্ছে মেকানিক্স 2। মেকানিক্স 1টা
আগের সেমিস্টারে ছিল, এবারে মেকানিক্স 2টা এই সেমিস্টারে আছে। এবারে আগের সেমিস্টারে যেহেতু তোরা সময়টা খুব অল্প পেয়েছিস, তাহলে মেকানিক্স 1টা আমি জানি না তোরা কতটা ঠিক মতো করে পড়েছিস, ঠিক আছে। বাট মেকানিক্স 1-এ আমি তোদেরকে একদম ফার্স্ট পড়িয়েছিলাম কোপ্লেনার ফোর্স। কোপ্লেনার ফোর্সটা ওটা স্ট্যাটিক্সের মধ্যে ছিল, তো আশা করি স্ট্যাটিক্সটা ঠিক মতো পড়েছিস। আমি কথাটা কেন বলছি, তার কারণ হচ্ছে এবারে তোদের মেকানিক্স 2-তে 3খানা পার্ট আছে। আগের বারে মেকানিক্স 1-এ কী ছিল, 2টো পার্ট ছিল। একটা পার্ট ছিল অ্যানালিটিক্যাল স্ট্যাটিক্স, তার মধ্যে একটা চ্যাপ্টার ছিল, আর একটা পার্ট ছিল পার্টিকেল ডিনামিক্স, যার মধ্যে সব চ্যাপ্টার ছিল। এবারে মেকানিক্স 2-তে কিন্তু 3খানা পার্ট রয়েছে। একটা পার্ট কি না, সেটা হচ্ছে অ্যানালিটিক্যাল স্ট্যাটিক্স, এই যে স্ট্যাটিক্স। তাহলে আগের সেমিস্টারে তোরা স্ট্যাটিক্সে কেবলমাত্র একটা চ্যাপ্টার পড়েছিস, কোপ্লেনার ফোর্স। বাকিগুলো এবার এই সেমিস্টারে আছে। সেইগুলো কোনগুলো চ্যাপ্টার? ফ্রিকশান, প্রিন্সিপাল অফ ভার্চুয়াল ওয়ার্ক, স্টেবল অ্যান্ড আনস্টেবল, ফোর্স ইন 3D, এগুলো সব স্ট্যাটিক্সের চ্যাপ্টার। তাহলে আগের সেমিস্টারে যদি কেউ কোপ্লেনার ফোর্স না করে থাকিস মানে আমি পড়িয়েছিলাম, অনেকগুলো ক্লাসও নিয়েছিলাম থিওরি থেকে, যেমন অ্যাস্ট্যাটিক ইকুইলিব্রিয়াম তোদের থিওরিও পড়িয়েছি, তা সেই রিলেটেড অঙ্কও করেছি বা অন্যান্য অঙ্কও করিয়েছি। আমি জানি না তোরা কতটা প্র্যাকটিস করেছিস, ঠিক আছে। যদি মনে না থাকে একবার দেখে নিবি, কোনো সমস্যা নেই, কারণ তারপর থেকে এগুলো শুরু হবে, ঠিক আছে। কারণ কোপ্লেনার ফোর্সটা জানাটা দরকার। এই 3 ডাইমেনশনটা যখন পড়বো তখন একটু প্রয়োজন হবে, বাকিগুলোতে অত বেশি প্রয়োজন হয় না, ঠিক আছে, বাকি চ্যাপ্টারগুলোতে। যাক, তাহলে এটা হলো মেকানিক্স 2-এর একটা পোর্শন। নেক্সট পোর্শন কি না, সেটা হচ্ছে পার্টিকেল ডাইনামিক্স। এই পার্টিকেল ডাইনামিক্স আগের সেমিস্টারেও করেছিস, যতটা করেছিস তারপর থেকে আরও 2-3টে চ্যাপ্টার অ্যাড হয়েছে। যেমন হচ্ছে এই আগের সেমিস্টারে তোরা সেন্ট্রাল অরবিট পড়েছিস, ওই সেন্ট্রাল অরবিটের জাস্ট পরে স্টেবিলিটি অফ অরবিট বলে একটা চ্যাপ্টার রয়েছে, সেটা অ্যাড হয়েছে, এই যে স্টেবিলিটি অফ অরবিট, ঠিক আছে। এটা একটা চ্যাপ্টার অ্যাড হয়েছে পার্টিকেল ডিনামিক্সে। এরপরে হচ্ছে ভ্যারিং মাস অ্যাড হয়েছে, ভ্যারিং মাস, এই যে রকেটের প্রবলেম আর হচ্ছে রেইন ড্রপের প্রবলেম, এই চ্যাপ্টারটা হচ্ছে নাম হচ্ছে ভ্যারিং মাস, ঠিক আছে। চ্যাপ্টারের নামটা বোধহয় এখানে লেখা নেই, যাক আমি বলে দিলাম, এটা হচ্ছে ভ্যারিং মাসের চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটা অ্যাড হয়েছে। আর একটা আগের সেমিস্টারে তোদের কনস্ট্রেন্ট মোশনের স্মুথ কার্ভ ছিল, এই সেমিস্টারে কনস্ট্যান্ট মোশনের রাফ কার্ভ এগুলো একটু রয়েছে, ঠিক আছে। রাফ কার্ভ এমনটা রয়েছে। তার মানে পার্টিকেল ডিনামিক্সের এই সেমিস্টারে কখানা চ্যাপ্টার? 3খানা চ্যাপ্টার পাচ্ছিস, মেনলি 2খানা চ্যাপ্টার, আর একটা ছোট্ট পার্ট রয়েছে, মেনলি 2খানা চ্যাপ্টার। একটা হচ্ছে স্টেবিলিটি অফ অরবিট, আর একটা হচ্ছে ভ্যারিং মাস, এই চ্যাপ্টারটা, সঙ্গে কনস্ট্রেন্ট মোশনের রাফ কার্ভের যে অঙ্কগুলো আছে সেগুলো করতে হবে, ওকে। তাহলে এটা চলে গেল পার্টিকেল ডিনামিক্সের একটা পেপার, একটা পার্ট। এরপরে মেনি পার্টিকেল সিস্টেম, এটা একটা ছোট্ট পার্ট রয়েছে, এটা পুরনো সিলেবাসেও ছিল, ঠিক আছে। মেনি পার্টিকেল সিস্টেমের বা সিস্টেম অফ পার্টিকেলের অ্যাকচুয়ালি এই জায়গাটা থেকে ডেফিনেশন প্রয়োজন হয়। এখান থেকে এই যে এত কিছু লেখা রয়েছে দেখতে পাচ্ছিস, মাত্র দেখ 4খানা ক্লাস, মানে অ্যাকচুয়ালি এই যে পার্টটা দেখতে পাচ্ছিস, এই পার্টটা থেকে মেনলি কী লাগে আমাদের? ডেফিনেশন, কোন জিনিসটা কি সেই সম্পর্কে একটু জানাটা দরকার হয়। এই লিনিয়ার মোমেন্টাম কি, ঠিক আছে, অ্যাঙ্গুলার মোমেন্টাম কি, সব সিস্টেম অফ পার্টিকেলের জন্য এগুলো কি, ঠিক আছে। তারপরে যে অ্যাঙ্গুলার মোমেন্টাম প্রিন্সিপাল অ্যাবাউট আ সেন্টার অফ মাস, তারপরে এই যে এক্সটার্নাল ফোর্স কি, ইন্টারনাল ফোর্স কি, জাস্ট এই জায়গাগুলোতে কি হচ্ছে বেশ কিছু ডেফিনেশন আছে, বা তার যে ডেফিনেশান যেগুলো রয়েছে সেই জিনিসগুলো একটু দরকার, যে কোনটা কিভাবে কাজ করে, ডেফিনেশান মেনলি এটাই রয়েছে এই জায়গাটা। এখান থেকে যে অঙ্ক পরীক্ষাতে আসবে সেরকমটা নয়, ঠিক আছে। মানে পরীক্ষাতে আসার মতো যে অঙ্ক সেটা তেমনটা নয় আর কি। মেনলি এই জায়গাগুলোতে বিভিন্ন জিনিস রিজিড ডাইনামিক্স পড়তে গেলে যে ডেফিনেশানগুলো প্রয়োজন হয় বা যেগুলো জানা দরকার সেই জিনিসগুলো কম বেশি এখানে আছে, ওকে। এরপরে চলে যা রিজিড ডিনামিক্স, যেটা এবারে সিলেবাসে তোদের কিন্তু বাবা নতুন ঢুকেছে, মানে মাঝখানে ক্যালকাটা ইউনিভার্সিটি এই জিনিসটা তুলে দিয়েছিল। আমরা যখন অনার্স পড়ি তখন ছিল, তারপরে কয়েক বছর ছিল, ক্যালকাটা ইউনিভার্সিটির লোকজনদেরকে রিজিড ডিনামিক্স পড়িয়েছি, তারপরে মাঝখানে কয়েক বছর তুলে দিয়েছিল, ঠিক আছে। আবার দেখছি তোদের সিলেবাসে আবার ঢুকিয়ে দিচ্ছে, নতুন সিলেবাসে আবার এটা এনেছে রিজিড ডিনামিক্স, ঠিক আছে। এখানেও রিজিড ডিনামিক্স তোদের যে আলাদা করে বই কেনার দরকার নেই, তোদের যে বইটা বলেছিলাম আগের সেমিস্টারে ওই বইতেই দেখবি শেষের দিকে রিজিড ডিনামিক্স আছে,
ঠিক আছে, ঘোষ চক্রবর্তীর বইটাতেই আছে, প্লাস তো আমার নোট তো থাকবেই অ্যাপে। রিজিড ডিনামিক্সে এখানেও বেশ কয়েকটা চ্যাপ্টার রয়েছে। এই যে ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে MIPI, মানে মোমেন্ট অফ ইনার্শিয়া, প্রোডাক্ট অফ ইনার্শিয়া, এটা। সেকেন্ড চ্যাপ্টার যেটা রয়েছে সেটা হচ্ছে এই যে জেনারেল ইকুয়েশন অফ মোশন, ডিআলেমবার্টস প্রিন্সিপাল, মোশন ইন এ 2 ডাইমেনশন, দিস, আর হচ্ছে মোশন ইম্পালসিভ ফোর্স। এই 4খানা চ্যাপ্টার রয়েছে। এবার তোরা ভাবিস না এটা 4খানা চ্যাপ্টার, না, 4খানা চ্যাপ্টারের ভিতরে আবার চ্যাপ্টার আছে। যেমন এই জেনারেল ইকুয়েশন অফ মোশন, এর ভিতরে দেখ কোথাও নিশ্চয়ই এই যে কম্পাউন্ড পেন্ডুলাম, এটা অ্যাকচুয়ালি কিন্তু আলাদা একটা চ্যাপ্টার। এই জেনারেল ইকুয়েশন অফ মোশনের ভিতরে এটা ঢোকানো রয়েছে, বাট ওটা আলাদা একটা চ্যাপ্টার, ঠিক আছে। তো মেনলি 4খানা চ্যাপ্টার ধরেই নে, কোনো অসুবিধা নেই, 4খানা চ্যাপ্টার ধরে নে। সমস্যাটা কোথায়? পার্টিকেল ডিনামিক্সের সঙ্গে রিজিড ডিনামিক্সের ডিফারেন্সটা কোথায় হয়? না দেখ, পার্টিকেল ডিনামিক্সের কি হতো, একই প্যাটার্নের অঙ্ক থাকতো। আজকে যদি আমি তোকে সেন্ট্রাল অরবিটের কথা বলি, যে সেন্ট্রাল অরবিটে দেখ ঘুরে ফিরে 4-5টা টাইপের অঙ্ক ছিল, ঠিক আছে। এবারে ইনিশিয়াল কন্ডিশনগুলো আলাদা, তার জন্য ইন্টিগ্রেশন আমরা আলাদা রকমভাবে করতাম। এছাড়া কিন্তু খুব বেশি যে আহামরি ডিফারেন্স সেট ছিল সেটা নয়। তাহলে পার্টিকেল ডিনামিক্সের চ্যাপ্টারগুলোতে সুবিধা এটা ছিল যে অঙ্কগুলোর প্যাটার্ন একই রকম। মানে আমি যদি একটা চ্যাপ্টার থেকে 4-5টা অঙ্ক করে দিতাম, 4-5টা টাইপের অঙ্ক যদি তোদেরকে শিখিয়ে দিতাম যে দেখ এই টাইপের অঙ্ক থাকলে আমরা এইভাবে ভাববো, তাহলে কী হতো, বাকি অঙ্কগুলো তোরা অ্যাপে নোট থাকতো, সেখান থেকে দেখে বুঝে যেতিস যে হ্যাঁ বাবা এই অঙ্কটা এভাবে করা হয়েছে। রিজিড ডিনামিক্সে বাবা সেটা হবে না। রিজিড ডিনামিক্সে পার্টিকেলের মতো অত অঙ্ক হবে না। রিজিড ডিনামিক্সে অঙ্কর সংখ্যা কম হবে বা থিওরির সংখ্যা কম হবে, কিন্তু সমস্যাটা কোথায়? রিজিড ডিনামিক্সে দেখবি কোনো অঙ্কের সঙ্গে কোনো অঙ্কের মিল খুঁজে পাবি না। সে খুব 2-1টা অঙ্ক আছে, একটা অঙ্ক করলে সেম টাইপের অঙ্ক একটা করা যায়, সেটা কিছু অঙ্ক আছে, কিন্তু মেজরিটি অঙ্ক কোনো অঙ্কের সঙ্গে কোনো অঙ্কের তুই মিল খুঁজে পাবি না। যদি একটা চ্যাপ্টার থেকে 10খানা অঙ্ক করতে হয় তো জানবি সে 10টা টাইপের অঙ্ক, মানে ওই 10খানা অঙ্কই আমাকে করাতে হবে, ওই প্রত্যেকটা অঙ্ক আমাকে বুঝিয়ে দিতে হবে, কারণ কোনো অঙ্কের সঙ্গে কোনো অঙ্কের মিল নেই, প্রত্যেকটা অঙ্কর আলাদা আলাদা লজিক, ঠিক আছে। তাহলে এর জন্য কী হয়, রিজিড ডিনামিক্সে কী হবে, যতগুলো অঙ্ক থাকবে তার মেজরিটি অঙ্ক বা থিওরি আমাকে তোদেরকে পড়াতে হবে, তো তার জন্য সময় লাগবে, ঠিক আছে, তার জন্য সময় লাগবে। আর অঙ্কগুলো একটু বড় আছে, ঠিক আছে, এমনটা নয় যে খুব ছোট। তো এবার এটা হচ্ছে রিজিড ডিনামিক্সের একটা সমস্যা, যে সবগুলো টাইপ আলাদা, ঠিক আছে, মেজরিটি টাইপ আলাদা। আর সুবিধাটা কি রিজিড ডিনামিক্সের? না, রিজিড ডিনামিক্সের সুবিধা এটা হচ্ছে খুব অল্প কিছু জিনিস পড়াশোনা করলে হয়ে যায়, ঠিক আছে। অনার্সে অন্তত তোদের খুব অল্প কিছু জিনিস, মানে পার্টিকেলের মতো এত গাদাগুচ্ছের থিওরি, গাদাগুচ্ছের অঙ্ক এত কিছু করার দরকার হয় না। তোরা শুধু একটু মনে করে দেখ রে বাবা, তোরা কি বলে সেন্ট্রাল অরবিটটাতে, আমার এক্স্যাক্ট মনে নেই, সেন্ট্রাল অরবিটটাতে মনে হয় আমার নোটে বোধহয় 40 কি 45টা অঙ্ক ছিল। হ্যাঁ, শেষের দিকে আমি বলে দিচ্ছিলাম যেহেতু তোদের অল্প সময় ছিল যে এই পার্টিকুলার এই অঙ্কগুলো কর, ঠিক আছে। তাহলে পার্টিকেল ডিনামিক্সের শুধু একটা চ্যাপ্টার, মানে কি বল সেন্ট্রাল অরবিট, সেখানেই প্রায় 40-45টা অঙ্ক ছিল, বাকি চ্যাপ্টারগুলো আমি বললামই না। কিন্তু রিজিড ডিনামিক্সে গোটা রিজিড ডিনামিক্স দেখবি শেষ হয়ে যাবে খুব বেশি হলে 50টা থেকে 60টা অঙ্ক হবে, গোটা রিজিড ডিনামিক্স শেষ হয়ে যাবে। রিজিড ডিনামিক্স গোটাটা, আমি একটা চ্যাপ্টারের কথা বলছি না, গোটা রিজিড ডিনামিক্স হয়তো শেষ হয়ে যাবে, এক্স্যাক্ট নাম্বারটা আমার মনে নেই, হয়তো দেখবি 50 থেকে 60খানা অঙ্ক আছে, গোটা রিজিড ডিনামিক্স শেষ হয়ে যাবে। মানে এখানে অঙ্কের সংখ্যাটা কম বা থিওরির সংখ্যাটা কম, ঠিক আছে, কেন ওইগুলোই পার্টিকুলার যেগুলো আমি করাবো দেখবি ওগুলোই আসবে, ওর মধ্যে থেকেই আসবে, ওর বাইরে আসবে না। কারণ রিজিড ডিনামিক্সে যদি বাইরের কোশ্চেন আসে বাবা পরীক্ষাতে নামাতে পারবি না। জানা কোশ্চেন পড়লে পরীক্ষাতে লিখতে পারবি, যদি জানা কোশ্চেন না পড়ে কখনোই পরীক্ষাতে লিখতে পারবি না, সম্ভব নয়। রিজিড ডিনামিক্স প্রত্যেকের সঙ্গে ক্যালকুলেশন মিলবে না, লজিক আলাদা, ঠিক আছে, একদম জানা কোশ্চেন পড়লে তবে তুই পরীক্ষা লিখতে পারবি। আর এটাও বলে দিলাম বাবা তোদের, রিজিড ডিনামিক্স বল মানে যতগুলো পেপার রয়েছে যা করাবো দেখবি ওর মধ্যে থেকেই পরীক্ষাতে আসবে, এবং তার প্রমাণ তোরা 4th সেমিস্টার এক্সাম দিতে গিয়ে বুঝে গেছিস। শুধু 4th সেমিস্টার কেন, এর আগে 1st, 2nd, 3rd যতগুলো সেমিস্টার পরীক্ষা দিয়েছিস সেটার প্রমাণ পেয়ে গেছিস যে আমি জয়ে অঙ্কগুলো করাই বা আমার নোটে যা থাকে দেখবি মেজরিটি কোশ্চেন সব তার মধ্যেই থাকে। আমি
আমি এটা বলবো না 100-এ 100% কমন পাস, ঠিক আছে, বললে সেটা চরম মিথ্যে কথা বলা হয়ে যাবে, তাহলে সেটা বলবো না। কিন্তু হ্যাঁ 75 মার্কসের যদি তোদের পরীক্ষা হয়, তোরা নিজেরাই দেখেছিস, আমাকে বলার নতুন করে দরকার নেই, যারা আমার কাছে পুরনো পড়াশোনা করেছিস আগের সবগুলো সেমিস্টারে, যে 75 মার্কসের যদি পরীক্ষা হয় অন্ততপক্ষে 65 নাম্বার থেকে 70 নম্বর দেখবি তোদের জানা থাকে, আমার করানো অঙ্কের মধ্যে থাকে, ঠিক আছে। তো এবারেও দেখবি যে 4খানা পেপার যে থাকবে এর দেখবি সবই জানা পাবি। শুধু সমস্যাটা কোথায়, আমি চাইছি বাবা এই সেমিস্টারে যেন অন্ততপক্ষে, যেহেতু 4খানা পেপার রয়েছে, অন্ততপক্ষে 4টে মাস যেন আমি সময় পাই, কারণ সপ্তাহে 4 থেকে 5 দিন করে মিনিমাম ক্লাস হবে, ঠিক আছে। তাহলে লাইভ ক্লাস সপ্তাহে 4 থেকে 5 দিন করে ক্লাস হবে, হলেও এত বড় সিলেবাস, তো সিলেবাসটা তো ছোট নয়, আমাকে তো বোঝাতে হবে, আমার তো সময় লাগবে, ঠিক আছে, সিলেবাসটা তো ছোট নয়। তাহলে সপ্তাহে 4 থেকে 5 দিন ক্লাস নেওয়ার পরেও আমি বলছি অন্ততপক্ষে যেন 4টে মাস যদি সময় পাওয়া যায়, 4 থেকে 4.5 মাস, তাহলে কোনো সমস্যা নেই। সব পেপারগুলো যেমন একদম ডিটেলসে তোদেরকে পড়াই, কোনো কিছু একদম ছাড়ার নেই, একদম ডিটেলসে প্রত্যেকটা জিনিস ধরে ধরে বাবা বলে দেবো। শুধু 4 থেকে 4.5 মাস সময়টা দরকার, ঠিক আছে। আশা করি এই সেমিস্টারে পাওয়া যাবে, আশাই করি, এর থেকে তো বেশি কিছু করতে পারি না, কারণ এটা তো বাবা আমার হাতেও নেই, তোদের হাতেও নেই। আশাই করা যাক যে হ্যাঁ বাবা এই সেমিস্টারটা 4 থেকে 4.5 মাস পাবো। জানি না বাবা সেকেন্ড সেমিস্টারের নাকি শুনতে পাচ্ছি, কতটা ঠিক জানি না, নভেম্বরে তাদের পরীক্ষা হবে, 1খানা পেপার 9 মাস সময় পাচ্ছে। কোন কোন লজিকে বাবা এটা হয় জানি না। এই জীবনের প্রথম, আমি এত বছর অনার্স পড়াচ্ছি, প্রায় 2012 থেকে অনার্স পড়াচ্ছি, ঠিক আছে, এই প্রথম কোনো একটা সেমিস্টারের এক্সাম হয়নি, অথচ তার পরের সেমিস্টারের পড়াশোনা শুরু হয়ে গেছে। সেকেন্ড সেমিস্টারে যারা পড়ে তাদের অলরেডি থার্ড সেমিস্টারের ক্লাস নেওয়া শুরু করে দিচ্ছি, স্বাভাবিক কথা। তো ওদের কারণ থার্ড সেমিস্টারে তখন দেখা যাবে বলবে 2 মাস 2.5 মাস পরে পরীক্ষা, তো 3খানা পেপার আছে ওদের, সেক পেপারটা এলপিপি নিলে আমরা 3খানা পেপার, তো 3খানা পেপার 2 মাস 2.5 মাসে কীভাবে হবে, ওই জন্য ওদের কি হলো সেকেন্ড সেমিস্টার এক্সাম হয়নি, কিন্তু থার্ড সেমিস্টার শুরু হয়ে গেছে, উপায় নেই বাবা এছাড়া, ঠিক আছে। তো যাক, এবার তোদের মতো যদি ওদের হয়ে যায় তাহলে গল্প হয়ে যাবে আর কি থার্ড সেমিস্টারে। তো ওই রকম হয়ে যায় মানে কি, যদি নভেম্বরে পরীক্ষা হয় তাহলে ওই রকম হতে বাধ্য, ওই রকম হতে বাধ্য, আর কি করা যাবে তখন। তো যাক, আমরা আগে থেকে অন্তত একটু রেডি হয়ে থাকি ওদের। তো যাক, তোদের জন্য যেটা বললাম বাবা এই হচ্ছে ব্যাপার। বই যদি বলিস এবার কিনতে হবে, তাহলে বই কেনার জন্য অ্যানালিসিসের বই তো তোদের আছে অলরেডি, মাপার বইটা, মেকানিক্সেরও বই আছে, লিনিয়ার অ্যালজেব্রারও বই তোদের আছে, রিং থিওরিরও বই আছে, সবই বই কম বেশি আছে, তেমন বই কেনার দরকার নেই। আর যদি 2-4টে কিনতে হয় সেটা আমি তোদের হোয়াটসঅ্যাপে বলে দেবো, ঠিক আছে, কোনো সমস্যা নেই। অ্যাপে তো নোট থাকছেই রে বাবা, ঠিক আছে। হ্যাঁ, প্রবাবিলিটির একটা বই কিনতে হবে, ঠিক আছে, বলে দেবো বাবা, কোনো সমস্যা নেই। তো যার যে কোনো সমস্যা হোক না কেন আমাকে বলবি, আমার দ্বারা বাবা যতটুকু হেল্প করা যায় ততটা হেল্প করার চেষ্টা করব, ঠিক আছে। এবার কথা হচ্ছে ইয়ার সলভ তো করতেই হবে। আগের সেমিস্টারে ইয়ার সলভ তোদেরকে আমি বেশ কিছুটা জিনিস আমি দিয়েছিলাম, হোয়াটসঅ্যাপে সলিউশন বেশ কিছু করেও পাঠিয়েছিলাম তোদেরকে, ঠিক আছে, কিন্তু আগের সেমিস্টারে তোরা সময় পাসনি পড়াশোনার। হ্যাঁ, কী করবি, আর কিছু করার নেই, সময়টা না পাওয়ার জন্য সমস্যা হয়ে গেছে। তুই দেখ না, তোদের আমি যখন কোশ্চেনগুলো দেখি, তোদের যখন স্বস্তিকা মনে হচ্ছে, হ্যাঁ স্বস্তিকা কোশ্চেনগুলো পাঠাতো, দেখতাম প্রত্যেকটা কোশ্চেন, যত কোশ্চেন আছে প্রথম অ্যানালিসিস পেপার থেকে শুরু করে যে কোনো পেপার, ঠিক আছে, দেখছি সব জানা কোশ্চেন। আর আমার তখন আফসোস হতো যে ছেলেমেয়েরা শুধুমাত্র সময় না পাওয়ার জন্য আজকের এই কোশ্চেনগুলো যে পেয়েছে সবাই ঠিকমতো পরীক্ষা দিতে পারেনি। হ্যাঁ, কিছু লোকজন ভালো পরীক্ষা দিচ্ছে, এমন নয় যে সবাই ওই রকম হয়েছে, কিছু লোকজন ভালো পরীক্ষা দিয়েছে, কিছু লোকজন খুব একটা ভালো দিতে পারেনি। বাট দেখলাম তো কোশ্চেনগুলো যখন পাঠাতো তখন মনে হতো যে ঠিকই আছে, ওরা মোটামুটি ঠিকঠাক পরীক্ষা দেবে, কিন্তু এই সময়ের অভাবের জন্য ঠিকঠাকভাবে সবাই অন্তত পরীক্ষাটা ঠিকমতো করে দিতে পারিসনি। যাক, যেটা হয়ে গেছে সেটা আর কিছু করার নেই, এই হচ্ছে ব্যাপার। এই হচ্ছে তোদের ওভারঅল সিলেবাস। এবারে প্রথম থেকে ঠিকমতো করে পড়তে হবে, লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, তোর অ্যাপের মধ্যে নোট থেকে শুরু করে সবই তো থাকছে। ওকে, ইয়ার সলভ, প্রিভিয়াস ইয়ার সলভ তো ওটা নতুন করে বলার কিছু নেই বাবা আমার, ওগুলোও থাকছে। এবার ঠিকমতো করে পড়াশোনাটা শুরু করে দে, ঠিক আছে। এই হচ্ছে ওভারঅল সিলেবাস। ওকে।